নমস্কার, ওঙ্কার অনলি ট্রুথে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি দেবপ্রসাদ। আজকের বিশেষ অনুষ্ঠান দুর্গার পাঁচকাহন, মা দুর্গার পাঁচকাহন। এই মা দুর্গার পাঁচকাহন এই নামকরণ কেন, আমরা সেই বিষয়ে আলোচনায় আসব। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমার ঠিক বাঁদিকে রয়েছে থিম শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়। নমস্কার সোমনাথদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ ওঙ্কার অনলি ট্রুথে আসার জন্য। এবং ঠিক তার বাঁদিকে রয়েছে সুকুমার দাস। ইনি হচ্ছেন পূর্বাচল শক্তি সংঘের একজন কর্মকর্তা এবং ইনি আজকের আমাদের সঙ্গে হাজির রয়েছেন। ঠিক এই আলোচনায় থাকব যে বাতাসে শিউলি ফুলের গন্ধ, হিমেল হাওয়া, শরতের হিমেল হাওয়া, পুজো যে এসে গেছে সেটা বলার অবকাশ নেই। পুজো এসে গেছে, মানুষ পুজোর জন্য তৈরি, বলগাহীনভাবে ছোটার জন্য তৈরি। কোনো বাধা নয়, কোনো বিপত্তি নয়, পুজো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরব। কিন্তু সেখানে একটা বাধ্যবাধকতা কিন্তু আমাদের এই 2020 সাল থেকে রয়েছে, সেটা হচ্ছে কোভিড। এই কোভিডের কারণে আমরা যতই ভাবি যে আমরা বলগাহীনভাবে ছুটে বেরোবো, পারছি না। তার কারণ কি? কোভিড সেই বাধ্যবাধকতা তৈরি করে দিচ্ছে। আজকের রাজ্য সরকারের আইনি বাধ্যবাধকতা, হাইকোর্টের আইনি বাধ্যবাধকতা, এবং সেই কারণে কিন্তু অনেকটা পরিস্থিতির শিকার হয়ে আমরা কিছুটা হলেও এই মানুষের যে বলগাহীন ছুটে বেড়ানো, পুজো ট্রেন রাত এক করে পুজো দেখা, সেটা কি পারছি আমরা? আদৌ কি সেটা কতটা সম্ভব হচ্ছে? আমার মনে হয় এটা সব থেকে ভালো বলতে পারবে, কারণ যারা এই পুজোর উদ্যোক্তা, আপনি তো পুজোর উদ্যোক্তা। আমি সোমনাথ বাবুর কাছে এই প্রশ্নটা রাখবো যে এইবারে যে পুজো, অর্থাৎ 2021 সালের যে পুজো, কতটা আপনারা আশাবাদী যে কতটা দর্শক আপনারা পুজো প্যান্ডেলে আনতে পারবেন? আমরা এবছর নিরাশ হয়েছি। তার এক নম্বর হচ্ছে কোভিড। এই কোভিডের জন্য যে আইন কানুন রাজ্য সরকার এবং হাইকোর্ট, যেটা আপনি একটু আগে বললেন, সেটাকে আমরা মারাত্মকভাবে আমাদের ক্লাব থেকে ভীষণভাবে আমরা মেনে চলার চেষ্টা করছি এবং হাইকোর্টের আইন, রাজ্য সরকারের আইন মেনেই আমরা 3 দিক খোলা প্যান্ডেল করেছি। আর অন্যান্য যা স্যানিটাইজার, মাস্ক, সাবান, এই সমস্ত আমরা দর্শনার্থীদের দিচ্ছি এবং ডিস্টেন্স বজায় রাখার জন্য আমাদের স্বেচ্ছাসেবকরা দিনরাত ধরে কাজ করছে। দর্শক টানার জন্য আমরা সোমনাথ মুখার্জির হাত ধরে ওর কাছ থেকে শুনবেন থিম সম্পর্কে সমস্তটা। এবার আমরা থিমের পুজো করেছি। আমাদের থিমের এবছরের নাম হচ্ছে আটচালা। স্বল্প বাজেটে এবং সেই জায়গার উপর দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছি। আশা করছি কিছু দর্শক হয়তো আগামীকাল থেকে হয়তো আমরা পেতে শুরু করব। এটা আমাদের বিশ্বাস, ভরসা আছে। আপনারা জানেন পূর্বাচল শক্তি সংঘ পুজোর বয়সে ছোট, মাত্র 13 বছর বয়স আমাদের, কিন্তু 13 বছরেই আমরা একটা পশ্চিমবঙ্গ তথা কলকাতাতে একটা পরিচিতি আমরা পেয়েছি। আপনাদের মাধ্যম দিয়েই পেয়েছি আমরা, এবং আমরা ওঙ্কার টিভিকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা লাইভ শোয়ে পূর্বাচল শক্তি সংঘকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের মাধ্যমে আপনাদেরকেই আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। দর্শকদের বলবো আপনারা ওঙ্কার টিভি দেখুন এবং তাদের এত সুন্দর অনুষ্ঠানকে আপনারা সাফল্যমণ্ডিত করুন। নমস্কার। আমি এবারে সোমনাথ মুখোপাধ্যায়, আমার বন্ধুবর সোমনাথের কাছে আসব। যে সোমনাথ, তোমার এবারের যে পুজো, যে পুজোগুলো করছো, সেই পুজোগুলোর কতগুলো পুজো তুমি এবারে করছো থিম শিল্পী হিসেবে? তারপরে আমি আসি পূর্বাচল শক্তি সংঘের এবারের থিম কি বা অন্যান্য থিমগুলো কি, একটু তোমার কাছ থেকে জেনে নেব। নর্মালি এবছর 5টা পুজোর দায়িত্ব আছে। ভবানীপুর ঐকতান, সন্তোষপুর লেকপল্লী, পূর্বাচল শক্তি সংঘ, সুনীলনগর এবং তিলজলা যুবকবৃন্দ। আমি বরাবরই একটু বেশি পুজো করে থাকি। কোভিড সিচুয়েশনে সেই ধারাটা অব্যাহত আছে। এবছর 5টা পুজোর দায়িত্ব কাঁধে রয়েছে। তোমার কাছে আমি যেটা জানতে চাইবো যে শক্তি সংঘ পূর্বাচল এর এবারে থিম কি তোমার? এখানে কনসেপ্টটা হলো আটচালা। কারণ পুজো নিয়ে
যখন ভাবনা শুরু হয় তখন প্রথম যে গাইডলাইন এসছিল যে 3 দিক খোলা মণ্ডপ করতে হবে। তো 3 দিক খোলা কিভাবে কি মণ্ডপ করা যায় ভাবতে ভাবতে মনে হয়েছিল যে আটচালা করা যেতে পারে। মানে এবছর আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল পাড়ার ছেলেমেয়েরা নাটক করবে, গানের রিহার্সাল হচ্ছিল, তাহলে আটচালা করি, দুপাশে মঞ্চ থাকবে, সব মিলে একটা পুরোনো ওটাই কনসেপ্ট, ওটাই থিম হবে। তো সেভাবে আমাদের যাত্রা শুরু হয়েছিল, কিন্তু অনেক শেষে যে নোটিশ আসে যে অনুষ্ঠান করা যাবে না বা কিছু, সে কারণে এটা বাচ্চারা একটু মনক্ষুণ্ণ হয়ে পড়ে। মানে সেই আগেকার দিনে হতো যেমন বিকেলবেলা করে একটু রিহার্সাল 4-5 জনের, কারণ খুব বেশি সংখ্যা লোক নিয়ে কাজ করা যাবে না। তো সেই একটা আটচালার মধ্যে যেখানে কিনা দেবী দুর্গার বিসর্জনের পর ওই কাঠামোটা উঠে এনে রাখা হয় এবং বাড়ির বউয়েরা প্রত্যেক দিন সন্ধ্যা প্রদীপ দেয় ওই কাঠামোটায়, এবং যখন আবার রথের দিন আসে কাঠামোটায় খড় বাঁধা হয়, মাটি লেপা শুরু হয়, আস্তে আস্তে আবার পূর্ণাঙ্গ প্রতিমা তৈরি হয়, তার পুজো হয়, ঢাকিরা আসেন, কুলিরা আসেন। তো প্রত্যেকের পায়ের ধুলো বা উপস্থিতি যেভাবে দেখি না কেন তার সাক্ষী রয়ে যায় আটচালাটা। তাই এবছরের একটা কনসেপ্ট আটচালা, এবং পুরোটাই সাজানো হয়েছে লাল পেরে কাপড়, গামছা, শুধু মূলত এই দুটো উপকরণ দিয়ে, আর কিছু ব্যবহার হয়নি। কারণ ওই পুজোর জিনিসপত্র বলতে তো এগুলোই আমরা সহজে বুঝি, এবং একটু অন্যরকম দৃষ্টিনন্দনভাবে, এবং মানুষ খুব একটা গ্রহণ করছে। ইতিমধ্যেই পাড়ার বহু লোকের, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ডিপি দেখে বুঝতে পারছি মানুষের মনে স্থান পাওয়া গেছে, প্রত্যেকেই ডিপি ওই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে, এটা একটা অন্যরকম পাওনা। সোমনাথ, তোমার কাছে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে আজকের সাবেকেনা পুজো থেকে আমরা সরে এসে অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে সাবেকিয়ানা পুজো আর সেভাবে কলকাতা শহর এবং জেলাগুলোতে দেখা যাচ্ছে না। কিন্তু এই সাবেকিয়ানা পুজো থেকে আস্তে আস্তে করে সরে বিবর্তনের ফলে আমরা যে সরে এলাম, এর কারণটা কি? তোমরা হঠাৎ করে থিম পুজোটাকে ভাবতে গেলে কেন? না, এটা কিন্তু খুব বড় মাপের প্রশ্ন একটা। সবকিছুই সময়ের সাথে সাথে বদলায়। আমরা যদি রাজনীতি দেখি, একটা দল ছিল, সাধারণ মানুষের ভোটে জিতে আরেকটা দল আসে, আবার তাদের গাড়ি দিয়ে আবার একটা দল এসছে। আমরা যদি লাস্ট 20 বছরে ধরে দেখি, আমরা এই পরিবর্তন দেখেছি। তো সব কিছুর ক্ষেত্রে পরিবর্তন আসে, যেটা পুজোর ক্ষেত্রে এসছে। সাবেকি পুজো অদ্ভুত সুন্দর পুজো, যেটা লোকে দেখে এসছে। আর একটা সময়, সেই সময় যারা নতুন জেনারেশন, তাদের মনে হয়েছিল যদি এই একই রকম ব্যাপারটা যদি একটু বদলানো যায় কেমন হয়। বদলানোটাই তো পৃথিবীর নিয়ম, একটু একটু করে। তো তাতে বদলে মানুষের সাড়া পাওয়া গেছে, একটু অন্য স্বাদ পাওয়া গেছে। সেখান থেকেই বারোয়ারি পুজো, সবই কিন্তু তাই। আমি যদি এটা ইতিহাসে যাই একটু, যেটা শুনেছিলাম যে আগে স্বাধীনতার আগের পুজোতে তখন ইংরেজ সাহেব বা মেম সাহেবদের একটু তেল দেওয়ার জন্যই হয়তো জমিদার বাড়িতে পুজো হতো। সেই সময় কিছু গ্রামের লোক এসেছিল, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, যে না এখন ঢোকা যাবে না। সেম ছবি কিন্তু আজকে প্যান্ডেলে, যখন আমার প্যান্ডেলে চন্দ্রিমাদি বা আরও এরকম কিছু মন্ত্রীরা থাকেন, তখন আমরা পাড়ার লোকদের একটু দাঁড়াও, একটু পরে দিও। সুতরাং কিন্তু সেটা আজও আছে। সবাই কেউ বলতে পারবে না যে এখন, বা যখন জাজেসরা আসছেন, বড় বড় জাজেসরা আসলে আমরা দর্শককে আটকে দিই, একটু লাইনটা আটকে দাও। সেই প্রথাটা কিন্তু তখনও ছিল, আজও আছে। এবার অভিমান কার কখন হবে বলা যায় না। তো সেই অভিমান থেকে কিন্তু বারোয়ারি পুজো জন্ম নিয়েছিল, যে না, আমরা জমিদার বাড়িতে পুজো দেখতে যাব না, আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা পুজো করব। এই যে শুরু হয় বারোয়ারি পুজো, ওই প্রথাটা ভেঙে আজও সেটা চলছে একেবারে। সুতরাং এভাবেই পরিবর্তন হয় সবকিছু। তারপরে মানে এই যে আজকে ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি যে বাবা মায়ের হাত ধরে আমি যেহেতু সাউথে থাকি, একডালি এভারগ্রিন দেখতেই হবে, বা আজকে সংঘশ্রী দেখতেই হবে। না দেখলে মানে ওই বছর কিছু করা হলো না। যে আজ থেকে 20 বছর আগে তুমি সংঘশ্রী দেখোনি, তাহলে পুজো কি দেখলে এবছর? কিন্তু আজকে হলপ করে বলা যায়
আচ্ছা, সঙ্গোষ্ঠী না দেখলেও কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি হয় না জীবনে, সেই সময়টা ক্ষতি হতো। এটাই পরিবর্তনের ফল আর কি। আজকে না, বরং আমার 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 প্রশ্নটা স্পেসিফিক, সেটা হচ্ছে যে আমরা থিমের পুজো দেখছি এখন, কারণ মানুষ ক্রমশ থিমমুখী হয়ে যাচ্ছে। আজকের দেবীর অর্থাৎ দুর্গার যদি প্রাচীন মূর্তির দিকে দেখি আমরা, সেই প্রাচীন মূর্তি এবং থিমের মূর্তির কিন্তু একটা তফাৎ আছে। কালের বিবর্তন এটা হয়েছে, কিন্তু এই থিম পুজোর যে ভাবনা, থিমের ভাবনা, এই ভাবনাটা মানুষের মধ্যে কেন আসতে শুরু, কত সাল থেকে আসতে শুরু করলো, এ নিয়ে আসলে তর্ক আছে। আমি যতদূর জানি, যতটুকু আমি পড়াশোনা করেছি, তাতে দেখেছি এনে বিতর্ক আছে। হ্যাঁ, সে তো থাকবেই যে কোনো ব্যাপার। একটা তথ্যসূত্র আমাদেরকে বলছে যে 1972 সালে জয়ন্ত মুখোপাধ্যায় তিনি মারা গেছেন, এবং এই জয়ন্ত মুখোপাধ্যায় 1972 সালে এই থিম পুজোর সূচনা করেন। কোথায়? সেটা হচ্ছে নাকতলা উদয়ন সঙ্গে। এরকম একটি তথ্যসূত্র আমাদের কাছে আছে। অন্যদিকে এরকমও তথ্যসূত্র আছে, মানে এটা নিয়ে বিতর্ক আছে। সুনীলনগর ক্লাব বলছে তারা আগে করেছে, এবং অমল সরকার দাবি করেন যে তপবন, এই তপবন প্রথম থিম পুজো শুরু করে। জানি না, যেহেতু বিতর্ক রয়েছে এর মধ্যে, আমি তোমার কাছে যেহেতু থিম শিল্পী, আমি তোমার কাছে স্পেসিফিক একটা প্রশ্ন করব যে কবে থেকে পশ্চিম বাংলায় থিমের পুজোর সূচনা হয় এবং কারা এই সূচনা করে? বিতর্কের মধ্য থেকে যদি তোমার কাছে কোনো তথ্য থাকে। না, আমি জয়ন্তদা আমার শ্রদ্ধেয়, আমরা অনেক কিছু শিখেছি জয়ন্তদার কাছে। অ্যাকচুয়াল থিম পুজো বলতে এখন তো পুরো ব্যাপারটা একটা মণ্ডপ, তার সাথে আলো, তার সাথে প্রতিমা, তার সাথে থিম মিউজিক, সমস্ত কিছু মিলিয়ে একটা থিম পুজো হয়। তো আজ থেকে বহু বছর আগে, মানে 70 দশকের যে পুজো, সেখানে হয়তো কেউ একটা সুন্দর ঠাকুর বানালেন, তিনি একজন বড় শিল্পী ঠাকুর বানিয়ে দিলেন, ডেকোরেশে কুচির প্যান্ডেল করে দিয়ে গেল। দুটোর মধ্যে কিন্তু মিল নেই, তাই ওটাকে ধরা হচ্ছে না থিমের প্যান্ডেল। জয়ন্তদা এটা 72, আমরা কিন্তু 75 সালে জন্ম, সেটা জয়ন্তদার মুখেই শুনেছি। 72 সালে ওই টোটাল আলো থেকে শুরু করে, মণ্ডপ থেকে শুরু করে, ঠাকুরের মধ্যে একটা সামঞ্জস্য রাখা, এইটা হলো কি কমপ্লিট থিম, এটা শুরু হয়। তারপর অমর সরকার যিনি বলছেন, অমর সরকার বেহালায় থাকেন, আমার সাথে পারিবারিকভাবে ভীষণ ভালো সম্পর্ক। তারা কেউ কেউ এরকম পুজো তো অনেকগুলো হয়, একজন শিল্পীর পক্ষে তো পুজো করা সম্ভব না অনেকগুলো। এভাবে আস্তে আস্তে কিন্তু পুজোটা ছড়িয়েছে সারা কলকাতা জুড়ে, এবং যারা সাবেকি পুজো করতো তারাই তো এই পুজোটা করে। মানে এটা অনেকটা না পলিটিক্যাল জিনিসের মতো, যে লোকটা কাল সিপিএম করতো আজ তিনি তৃণমূল করেন, মানে নীতির কোনো ব্যাপার নেই তাদের কাছে। তারা যারা সাবেকি পুজো করতো, সেই কটা পুজোয় কেউ কেউ বললো না আমরা সাবেকি করবো না, আমরা থিমের দিকে যাব, হেভি হয়, অনেক লোকজন আসে, একটু স্বাদ বদলের অঙ্কে তারা হাঁটলেন। আজকে যদি নর্থের দিকে দেখি, বাগবাজার, তারপর সিমলা ব্যায়াম সমিতি, এই পুজোগুলো আমরা নাম শুনতাম। এখন কিন্তু নর্থে গেলে লোক বলে নলিনী সরকার স্ট্রিট যাব, বা হাতিবাগানটা দেখতেই হবে। এখন কিন্তু বাগবাজার ট্র্যাডিশন রয়েছে, কিন্তু বাকি যে পুজোগুলো সেই সময় নাম শোনা যেত, এখন কিন্তু একই রকম, সাউথের পুজো এরকম কিছু আছে। তো সময়ের সাথে সাথে কালের নিয়ম, কালের পরিবর্তন একটা ব্যাপার হয়, সেভাবেই চলছে কিন্তু পুজো। আজকে এই জমিদার বাড়ির যে গল্প করলাম, এটা অনেকেরই ভালো লাগবে শুনে। এই সুরুচি সঙ্গের পাশে বুড়ো শিবতলা বলে একটা পুজো আছে, এটাও কিন্তু সেই জমিদার বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিমান করে বেরিয়ে এসে পুজো তৈরি হয়েছিল। তো সেরকমই সুরুচি থেকে এরকম একটা অভিমান আছে, সে কিনা তার থেকে ঢিল ছোড়া দূরত্বে একটা পুজো করেছে, যে পুজোটা কিন্তু কলকাতায় লোক দেখতে যায়, অনেক ভিতরে, ওই রাস্তায় লোক হয়তো যেত না। একই গল্প কিন্তু একই আছে, সময় বদলেছে, মানসিকতা বদলেছে। আমি এবার একটু সুকুমার বাবুর কাছে আসবো। সুকুমার বাবু, এই যে পুজো করতে গেলে দেখা গেছে একটা আর্থিক বিষয় থাকে। আর্থিক বিষয় থাকে এই কারণে বলছি, যেহেতু এখন থিমের পুজো হচ্ছে, সেই কারণে থিমের পুজো করতে গেলে একটি প্রচলন বা প্রচলিত কথা আছে যে লক্ষ লক্ষ টাকার খরচের বিষয় আছে।
এই আর্থিক যোগানটা আপনারা কোথা থেকে পেয়ে থাকেন এবং কিভাবে এই আর্থিক যোগানটা দেন? মূলত পুজোর করতে গিয়ে যে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে যে সাবেকি পুজো আমরা শুরু করেছিলাম। সাবেকি পুজো করার পর অঞ্চলের মানুষ বা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট ক্ষেত্রে বা অন্যান্য সাহায্যের ক্ষেত্রে আমরা প্রচুর ফেস করতে হয়েছে আমাদের। তারপর আমরা 2010 সালে আর কি 2009 আমরা প্রথম পুজো শুরু করি। 2010 সালে আমরা সোমনাথ মুখার্জির হাত ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ আমরা সাদা কালো দিয়ে শুরু করি এবং সে বছর মানে প্রচুর লোক সংখ্যা এসেছিল এবং বিভিন্ন এলাকায় কিছু না কিছু লোকজন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন পোস্টে থাকা লোক তারা থাকে, তারা দেখলো আরে এখানে তো প্রচুর লোক আসছে, তাহলে আমাদের কোম্পানির অ্যাড তো এখানে দেওয়া যেতে পারে। 2011 আবার সোমনাথ মুখার্জি এবং আমরা মাস দেড়েক আগে থেকে আমরা এদের প্রতিশ্রুতি পেতে শুরু করলাম। বিভিন্ন ব্যানার, হোর্ডিং, বিভিন্ন স্পেস, জায়গা, কন্ট্রাক্ট ফর্ম নিচ্ছে তারা। এই করে আমরা 2011 থেকে তার এফেক্ট পেলাম এই থিম পুজোর মাধ্যমে যাওয়াতে। আর্থিক যে সংকটটা আমরা 2009-তে পেয়েছিলাম, 2010-তেও কিছুটা ছিল, 2011 পর থেকে আমরা প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করেছি। আর এলাকার মানুষ যারা রয়েছেন আমাদের দুহাত ভরিয়ে আমাদের আশীর্বাদ করেন, আমাদের সঙ্গে থাকেন। আমাদের ক্লাবে একটা প্রায় 80 জনের মহিলা টিম আছে, মহিলা সমিতি যেটা বলা হয়। তারা প্রচণ্ড কাজকর্ম করে, মানে ভাবা যায় না। আর আর্থিক যেটা সেটা হচ্ছে আমরা যারা একটু আর্থিক সাবলীল নিজেদেরকে মনে করি, স্বইচ্ছায় নিঃস্বার্থভাবে কোনো কিছু না পাওয়াকে সামনে রেখে আমরা এই পুজোর জন্য আমরা মন খুলে আমরা সাহায্য করি। এবং অন্যান্য যে সমস্ত কর্পোরেট অফিস তারাও 2011 পর থেকে আমাদের পাশে আছে। বিগত 2020 সাল কোভিডের সিচুয়েশনে এবং এবছর আমরা একটুখানি লড়াই চালাচ্ছি এই আর কি। দেখুন, পুজোয় চাঁদার একটি বিষয় আছে। আপনি যেটা বললেন যে কর্পোরেট সংস্থাগুলোর সঙ্গে রিলেশন, কর্পোরেট সংস্থাগুলোর টাকা দেওয়া, এই আলোচনায় কিন্তু আমরা থাকবো। তার আগে আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসব, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। আমাদের সঙ্গে রয়েছেন দুই অতিথি এবং পুজোর যে উদ্যোক্তা এবং একজন শিল্পী। আমরা আলোচনায় ছিলাম, যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে এরকম যে এই পুজো কোভিড চলাকালীন পুজোর যে উদ্যোক্তা যারা, তাদের বাজেটে কাটতি করতে হচ্ছে একটাই কারণে, কর্পোরেট সংস্থাগুলোর থেকে তারা আর সেইভাবে বিজ্ঞাপন পাচ্ছেন না। আমি সুকুমার বাবুর কাছে আবার আসব যে এই কর্পোরেট সংস্থাগুলো যেভাবে বিজ্ঞাপন দিত, এই মুহূর্তে দাঁড়িয়ে সেভাবে বিজ্ঞাপন দিচ্ছে না, বা আপনাদের আর্থিক একটা সংকট তৈরি হচ্ছে। আলোচনায় উঠে এসেছে সেরকম একটি বিষয়। তো সেই আর্থিক সংকটকে সংকুলন করার জন্য আপনারা কিভাবে পুজোটাকে করছেন? কারণ এই থিমের পুজো মানেই লক্ষ লক্ষ টাকার, এটা বলার অবকাশ থাকে। তো এই সংকুলনটা আপনারা কিভাবে করছেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই কর্পোরেট হাউসগুলো তখনই আপনার বিজ্ঞাপন দেয় যে আমাদের একটা কত সংখ্যক লোক দেখছে। এই করোনা বিধি নিষেধে তো মানুষ ধরুন তারা নিজেরাও ঠিক করেছে যে আমরা হয়তো খুব কমই বেরোবো। সেই জায়গার থেকে আমরা কর্পোরেট হাউসের কাছে গেছি, বললো যে না, এইবার তো লোকজন খুব কম বেরোবে, ন্যাচারালি আমরা আবার সিচুয়েশন যদি স্বাভাবিক হয়ে আসে তখন আমরা আপনাদের আবার অ্যাড বা অন্যান্য কিছু দিয়ে সাহায্য করার চেষ্টা করব। তখন আমরা আমাদের কমিটি বা অন্যান্য লোকজন মিলে আমরা মিটিং করলাম। ধরুন ওই জুন মাস নাগাদ যে এই সিচুয়েশন যদি থাকে তাহলে আমরা কিভাবে পুজোটা করব। আমাদের এখানে যে বসে আছেন আমাদের শিল্পী কাম আমাদের এই পুজোর সম্পাদক, অন্যতম সম্পাদক সোমনাথ মুখার্জি। আপনারা জানেন এই শিল্পীরা যারা থিম পুজো করে তারা একটা রেমুনেশন রাখে
পার প্যান্ডেল হিসেবে 1.5 লাখ হোক, 2 লাখ হোক, 3 লাখ হোক, 10 লাখ হোক, 5 লাখ হোক রাখে। সেই জায়গার উপর দাঁড়িয়ে আমি আপনাদের অন ক্যামেরাতে, ওপেন ক্যামেরাতে ডিক্লেয়ার করছি যে অন্য জায়গায় কি করেছে জানি না, আমাদের পূর্বাচলের শক্তি সংঘ থেকে তার নিজের পকেট থেকে উল্টো গেছে বই সে 1 পয়সা রেমুনেশন নেয়নি। তাহলে এইখান থেকে একটা আমাদের সাহায্য হলো। 2 হচ্ছে যারা লাইটম্যান, যারা সাউন্ডম্যান, তারা ধরুন গত বছর আমাদের কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছে, ওই একই লাইট সাউন্ড এই বছর আমাদের কাছ থেকে হয়তো 60,000 টাকা নিয়েছে, মানে 40,000 টাকা সেফ হলো। তারপরে হচ্ছে আমাদের গত বছরের যদি প্যান্ডেলের বাজেট 15,000 হয়ে থাকে, এবার ধরুন করেছি আমরা 8,000, এই 8 লাখ, 15 লাখ যদি হয়ে থাকে এবার আমরা করেছি 8 লাখ, তার মানে 7 লাখ টাকা আমরা কম বাজেট করলাম। 7 লাখ সোমনাথের রেমুনেশন, ইলেকট্রিশিয়ানের রেমুনেশন, সাউন্ডের রেমুনেশন, এই সমস্ত গুণে যদি অ্যাড করে দেখা যাক কমেছে, কিন্তু জৌলসটা সোমনাথ আমাদের প্যান্ডেল বা অন্যান্য ঠাকুর বা আদার্সের দিক দিয়ে কখনো কমতে দেয়নি। এটা 1। 2, আমরা জুন মাসে যখন মিটিং করি, যাদের আমাদের মেম্বারদের মধ্যে কিছু কিছু লোকের একটু মানে সামর্থ্য রয়েছে, তাদের কাছে অ্যাপিল করা হলো এবার চাঁদা আমরা কাটবো না। কোভিডের সিচুয়েশনে প্রচুর লোকের কাজ কর্মক্ষমতা হারিয়েছে এবং প্রচুর লোকের আয় কমেছে। ন্যাচারালি এই কোভিড সিচুয়েশন ফেস করুক, আমরাও ফেস করি। যাদের একটু আর্থিক সামর্থ্য একটু বেশি আছে তারা একটু বেশি অর্থ দিয়ে সাহায্য করে এই পুজোটাকে পাশে থাকতে হবে। যাদের সত্যি সত্যি আর্থিক সাহায্য আছে তারা, যে গতবারের যদি ধরুন কেউ 25,000 দিয়ে থাকে, এবার সে 15,000 বাড়িয়ে 40,000 দিয়েছে। এই করে করে আমরা এই পুজোটাকে, আর্থিক সংকটটাকে সামাল দিয়েছি। এই আর কি। আমরা এবার একটু আসবো সোমনাথের কাছে। সোমনাথ যদিও আমার বন্ধুবর, তবুও আমার আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এই সোমনাথ একজন থিম শিল্পী হিসেবে কিভাবে পরিচিতি পেলেন, তার বিহাইন্ড দ্য স্টোরিটা আমার একটু জানতে ইচ্ছে করছে, দর্শকদের জানাতে ইচ্ছে করছে। এই কারণ প্রত্যেকটা মানুষের একটা বিহাইন্ড দ্য স্টোরি থাকে, যে যখন একজন শিল্পী পরিচিতি পায় তার আগের স্টোরিটা কেউ জানে না। পরিচিতি যখন পায়, সেই পরিচিতির পরে শিল্পী হিসাবে তাকে পরিচিতি বা চেনে, কিন্তু তার আগেরও একটা জীবন থাকে, বাস্তবতা থাকে। আমি সোমনাথের কাছে আসবো, সেই বাস্তবতাটা কি? আবার সেই নস্টালজিক উপস্থাপনা, একটা অন্যরকম প্রশ্ন। আমি কলকাতা সব থেকে ছোট বয়সে যদি প্রশ্ন করা হয় যে কোন শিল্পী সব থেকে ছোট বয়সে পুজোর সঙ্গে যুক্ত হয়, সে উত্তরটা বোধহয় হবে আমার নাম। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আপনারা জেনে থাকবেন যে সুনীলনগর সার্বজনীন পিকনিক গার্ডেনে একটি পুজো হতো, যারা কিনা এই সাবেকিয়ানা পুজো থেকে সরে এসে একটু অন্যরকম পুজো, একটু হাতের কাজ নকশা করা পুজো কলকাতার নতুন করে পরিবেশন করেছিল। তো আমাদের থেকে একটু বড় দাদারা, অনেকেই শুনেছেন বন্দন রাহা, কিশোর দাস, প্রদীপ দে, এনারা সবাই কিন্তু একসাথে, তখন না থিম মেকারের আলাদা মজা ছিল না, নাম ছিল না, একটা গ্রুপ সবাই মিলে কাজ করতাম, করে আমরা প্যান্ডেলটা তৈরি হতো। আর সেই দাদাদেরকে সঙ্গে সহযোগিতা করতাম আমরা। আমার পরিষ্কার মনে আছে ক্লাস 8-এ বিকেলবেলা যখন আমরা খেলতে যেতাম, স্কুল থেকে এসে 4:30-র সময়, তখন খেলার মাঠে না গিয়ে আমি প্যান্ডেলে ঢুকে পড়তাম এবং 1.5 ঘন্টা 2 ঘন্টা কাজ করতাম। আবার যখন খেলে ওরা ফিরতো, ওদের সাথে বাড়ি চলে আসতাম। ভাবো ক্লাস 8 তখন, পুজোর প্রতি যে একটা টান। তারপর পুজোর 5টা দিন কি করতাম, পুজোর কাজকর্ম যেটা, এই দশকর্মা ভাণ্ডার, এই জিনিসপত্র কেনা টেনা, এরকম 2 বছর যাওয়ার পর দেখা গেল দায়িত্বটাই পড়ে গেল আমার কাঁধে। আর যেহেতু টাইটেলটা ব্রাহ্মণের টাইটেল, আমাদের এটা যারা অনেকেই ভাবে বোধহয় ব্রাহ্মণ হলে বেশি ঠাকুরের কাছাকাছি থাকে, সেই বিশ্বাস, অন্ধবিশ্বাস আমার উপরেও ছিল। তো এরকম করে আমি যখন প্রথম মানে ক্লাস 12-এ পড়ি, তখন কলকাতার নামী এক পুজোর দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। তখন সবেমাত্র আমি ক্লাস 12, কলকাতার বেলেঘাটা রতন ঘোষের পুজো, শরীর সংগঠন সমিতি, বিশাল প্যান্ডেল, মানে 95 ফুট হাইট,
চওড়ায় প্রায় 60 ফুট, ভিতরে 40 ফুট পুজোর ঘর। তো কাজ শুরু করলাম। তখন একটা সাইকেল করে যেতাম, কাজকর্ম করে কাজের শেষে আমাকে পারিশ্রমিক হিসাবে আমার সাথে 2 বন্ধুও যেত, সঞ্জীব এবং অঞ্জন বলে আমার 2 বন্ধু। সবাই আমরা তখন ক্লাস 12-এ। তো কাজের শেষে আমাকে 10,000 টাকা দিয়েছিল। তো আমি এই 2 বন্ধুকে, ওদেরকে 6,000 টাকা দিয়েছিলাম, আমি নিয়েছিলাম 4,000 টাকা, যেহেতু আমি সিনিয়র থিম মেকার, তো তাই একটু বেশি নিয়েছিলাম। তো আজও ওই টাকাগুলোর নাম্বার বোধহয় আমার মনে আছে। এরপরে বছরের পর বছর গড়িয়েছে, সেই রেমুনারেশনটা হয়তো তার অনেক গুণ বেশি আজকে, কিন্তু আজকে সেইটা মানে লাগে না, সেই অনুভূতিটা আজ আর পাই না। আবার ওই কোভিড হওয়ার পরে এই সুনীলনগরের পুজো, সেই যে কাকু জেঠুরা যারা আজ অনেকটাই বয়স হয়েছে তাদের, তারা বললো পুজোটা একটু কর না, পুজোটা না হবে না, বন্ধ হয়ে যাবে। তো এই সুনীলনগর থেকেই আমি উঠে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমার কাছে দিন বদলের স্বপ্নটা খুব দামি হয়। তো আমার মনে হয়েছে যে এই সময় তো মানে পাশে থাকার, খারাপ সময় পাশে থাকলেই তোমার প্রকৃত বন্ধু বলা হয় তাকে। এটাই শিখে বড় হয়েছি। তো গত বছর এবং এই বছর, যে 2 বছর সত্যি খুব খারাপ সময়, আমি সুনীলনগরকে আমার নিজের ক্লাব এবং ওখান থেকে এই পুজো শেখা, তো আমি কিছু করার চেষ্টা করেছি। এবং পাড়ার লোকরা যখন মানে এসে পিঠটা চাপড়ে বলছে না, আবার সোমনাথ তুমি কিন্তু আগের দিন ফিরাইয়া দিলা, কারণ তখন মনে হচ্ছে কি ওই 5 লাখ টাকার খামের থেকেও অনেক বড় একটা সার্টিফিকেট বা অনেক অ্যাওয়ার্ডের থেকেও বড় কিছু অ্যাওয়ার্ড পেলাম। এই বিষয়ে থাকবো, তোমাকে আরও একটু বিষয় আসবো, কারণ প্রত্যেক মানুষেরই জীবনে যখন কাজ শুরু করেন কোনো না কোনো গুরু থাকেন। আমি সেই বিষয়টা আসবো যে সোমনাথের কোনো গুরু ছিলেন কিনা, বা একাডেমিক শিক্ষা নেওয়ার পরে এই কাজ শুরু করেছেন কিনা। তার আগে আমি সুকুমার বাবুর কাছে আর একটা প্রশ্নে আসবো, যে সুকুমার বাবু, এই যে ধরুন পুজো শুরু করার পরে বাজেট করেছেন, লক্ষ লক্ষ টাকা পুজোর পারপাস খরচ করেছেন, দিন রাত খেটে, খেয়ে না খেয়ে, পারিবারিক কম বেশি অশান্তির মধ্য দিয়েও, এই কারণে কথাটা বললাম, যদি বাড়ির মানুষ সঙ্গ দেয় তাহলে অশান্তির ভয় থাকে না। তো সমস্ত কাজ বাদ দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস ছুটে ছুটে এই পুজো করার, এর মধ্যে আনন্দ কোথায়? এর মধ্যে আনন্দ দেখুন, মানে যখন আমাদের এটা একটা গলির ভেতরে পুজো, আমরা 2009-এ যখন পুজোটা শুরু করি, তার আগে আমাদের ওই বললাম পুরনো ক্লাব পূর্বাচল শক্তি সংঘ, 1956 সালের ক্লাব। এবং আমাদের এই দুর্গাপুজো হতো, দুর্গাপুজোটা ঘটনার চক্রে চলে যায়, পাশের ক্লাব নেয়, আমাদের কালী পুজো একটা হতো। কিন্তু দুর্গাপুজোর সময় আমাদের ওই জায়গাটা অন্ধকার থাকতো। সেই 2008-এ যখন আমরা চিন্তা করলাম পুজো করব, 2009-এ আমরা পুজো করলাম, আলো জ্বললো, 2010-এ থিম করলাম, লোক আসতে শুরু করলো। এই দূর দূরান্ত থেকে যখন এই গলির মধ্যে পূর্বাচলের বুকে শক্তি সঙ্গে ঠাকুর দেখতে আসে, কি দমদম বলুন, কি বেহালা বলুন, কি ডায়মন্ড হারবার বলুন, কি সেই চেতলা বলুন, এইখানটাতে বিরাট আনন্দ হয়। একটা গলি অন্ধকার, সেটাকে আজকে লোকে জানতে পারছে পূর্বাচল শক্তি সংঘ, এখানে একটা আনন্দ, আমার ক্লাবকে জানতে পারছে সবাই। 2 হচ্ছে দূর দূরান্ত থেকে এই ঠাকুরটা দেখতে আসছে। এর থেকে বড় আনন্দের আর কিছু হয় না। ঠিকই বলেছেন আপনি। এই পুজো চলে যাবার পরেও আমাদের ধরুন বিজয়া দশমীর পরের দিন থেকে 2022-এর পুজোর কাজ চালু হবে, আলোচনা শুরু হবে। এই পুজোটা যে আসছে, এটার ভেতরে একটা আলাদা কাজ হয়। আমাদের তৃতীয়াতে উদ্বোধন হলো,
আমি তখন দেখতে পেলাম আমাদের পুজোটা শেষ হয়ে গেল, মানে বিসর্জন হয়ে গেল। আমরা এটা দেখতে পাই যারা পুজোটা করি, কারণ আমরা দর্শকের জন্য খাটছি, দর্শকরা এসে আনন্দ করুন। বাচ্চা, বয়স্ক বা ইয়াং টিনেজার যারা বা বিভিন্ন লোকজন, আমারও দেখতে দেখতে 63 বছর বয়স হয়ে গেল, এই কাজই করি, সামাজিক কাজ, ক্লাব সংগঠন ছোট বয়স থেকেই করি। কিন্তু এটার ভেতরের যে আনন্দটা, এটা আমার মনে হয় যে আগেকার হনুমান আপনাকে রামকে বুক চিরে দেখিয়েছিল যে তোমাকে আমি কতটা, তুমি আমার কতটা ভালোবাসি, তুমি আমার সব। সেই আনন্দটা যদি দেখাতে পারতাম, এর থেকে আর বড় কিছু ছিল না আর কি। এইখানটাই বসে যখন থাকি, বিভিন্ন লোক আসছে, সেলফি তুলছে, ছবি করছে, অমুক করছে, লোকারণ্য, আমাদের ভলেন্টিয়াররা খাটছে। ধরুন 2 বছর প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা কাউকে প্যান্ডেলে ঢুকতে দিচ্ছি না, কিন্তু 2019-এ তো প্রচুর লোক এসছে, লক্ষ লক্ষ লোক এসছে, 2018-এ এসছে, 2017-এ এসছে। আর ওই চেয়ার নিয়ে একটা বসে সাইডে বসে থাকি। আমাদের একটা বড় প্যান্ডেলের উল্টো দিকেও একটা অফিস ঘর আছে, বেশ সুন্দর অফিস ঘর। সেই অফিস ঘরে যখন বয়স্ক মায়েরা, ঠাকুমারা বা এলাকার মহিলারা, বাচ্চারা এসে বসে না, ওইটাও একটা আনন্দ লাগে। এই আনন্দটুকুর জন্যই পুজোটুকু করা। আপনার পরিবারে যারা আছেন তাদের কতটা সহযোগিতা পান এখানে? আমার মিসেস পুরোপুরি আমাকে সহযোগিতা করে, কখনো কোনো বাধা দেয় না, যাও তুমি পুজোটা করো। আর আমার যেই জায়গায় অন্যান্য যেভাবে আমি এই শক্তি সংঘের ধরুন প্রায় 22 বছর টানা সম্পাদক ছিলাম, সেই জায়গায় আমি একটা যেভাবে সংগঠন তৈরি করেছি, মানে পুজো করার ভালো লাগা তো একা ভালোবাসলে তো হবে না, আরো ভালো লাগাতে হবে। সেই একটা আজকের ডেটে আপনাকে বলতে পারি এসে যে সোমনাথ আমার সঙ্গে মনে হয় একমত হবে যে আমরা একটা সত্যিকারের সংগঠন তৈরি করতে পেরেছি। সেই জায়গাটাও আমার একটা বড় পাওনা, কারণ জেনারেশনটাকে যদি নিউ জেনারেশন না তৈরি করে দিয়ে যায়, তাহলে তো আর ক্লাব চলবে না, পুজোও চলবে না। এর জন্য আমার মিসেসও বলে না, ঠিক আছে, আমার মিসেসও ক্লাবের সঙ্গে যুক্ত, তারাও আজীবন সদস্য। আমি আপনাকে অনেকক্ষণ আগে মনে হয় বলেছি, প্রায় 80 জন মহিলা আমাদের অ্যাক্টিভ ক্লাব মেম্বার। আমি থাকতে থাকতেই এগুলো করেছি, নিজস্ব ক্লাব ঘর করেছি, পুজোর মাঠ তৈরি করেছি, আমাদের পুজো বা অন্যান্য কিছু করার একটা স্বাস্থ্যকেন্দ্র করেছি। তো সেই জায়গায় ভালো লাগে। তবে সময় আর একটু দিতে পারলে বাড়িতে হয়তো ভালো হতো। আর এখন একটু বেশি দিচ্ছি, মানে সবে 1 বছর 1 মাস হলো আমি দাদু হয়েছি আর কি। তাই সেহেতু নাতনি থাকে, একটু সময় দিচ্ছি বাড়িতে, ভালোও লাগছে। কালকে ভাবছি ওকে মণ্ডপে নিয়ে যাব আমি। আচ্ছা, এই আলোচনায় থাকবো, তার আগে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে আবারও। আমরা সেই বিরতি থেকে ফিরে সোমনাথের সঙ্গে জানতে চাইব যে সোমনাথের কাছে, যে সোমনাথের এই যে শিল্পী সোমনাথ কিভাবে তিনি হলেন, তার গুরুকে, তার বাস্তবতা কি, তার একাডেমিক শিক্ষা নেওয়ার পরেই কি ভেবেছিলেন তিনি শিল্পী হবেন, জানবো ছোট্ট একটা বিরতির উপরে। দেখো, যে বিষয়টা আমরা ছিলাম, বিরতির পরে ফিরে এলাম, বিষয়টা ছিলাম যে এই দুর্গাপূজার মা দুর্গার 5 কাহন, এই 5 কাহন আলোচনায় আজকের আমাদের 2 অতিথি ছিলেন সঙ্গে, এখনও রয়েছেন। আমি সেই 2 অতিথির সোমনাথের কাছে আবার যাব, থিম শিল্পী, যে সোমনাথের সঙ্গে আমরা যেটা আলোচনা করছিলাম, যে সোমনাথের এই শিল্পী হিসেবে পরিচিতি, এবং সেই শিল্পী হিসেবে পরিচিতি যখনই পেতে যাবে তখনই কোনো না কোনো সময় গুরুর দরকার হয়। আমার পরিষ্কার একটা প্রশ্ন থাকবে যে সেই গুরু কি তোমার ছিল? 1। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন নেওয়ার পরেই কি তুমি ভেবেছিলে যে এই শিল্পী, একজন থিম শিল্পী হিসেবে তোমার পরিচিতি হবে? না, অ্যাকচুয়াল আমি মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর গভর্নমেন্ট আর্ট কলেজে পরীক্ষা দিই, এবার ওখানে নামও ওঠে। তখন দোটানার মধ্যে পড়তে হয় যে আমি আর্ট কলেজে পড়বো না পড়াশোনা করব। তখন
অনেকেই বলতো যে আর্ট কলেজে পড়াশোনা করে কী করবি, কাজ করতে হবে। কারণ আমি জন্মসূত্রে খুব বড় বাড়িতে জন্মে, মানে এক কথা বলতে গেলে জমিদার টু জমাদার, অনেক সময় ইন্ডিয়া টিমের রান রেটের মতো খুব বড় পরিবার। বাবা জন্মেছিলেন, সেখান থেকে আমি যখন জন্মেছি আস্তে আস্তে রান রেট পড়েছে, টিআরপি পড়েছে, তারপরে অনেক কষ্ট করে আবার হয়তো আজকে আস্তে আস্তে ওইদিকে টার্ন করছি। তো আমি কস্টিং ইন্টার অবধি পাস করেছি। টার্গেট ছিল একটা চাকরি করব, সংসারের দায়িত্ব নিতে হবে, কিন্তু মন পড়ে থাকতো আর্টের দিকে। এবার আর্ট কলেজ করতে ফুল টাইম ওখানে করতে হবে, কোনো তখন পড়াশোনা করা যাবে না। তাই যখন এই ফার্স্ট ইয়ারে উঠি তখন ইন্ডিয়ান ওরিয়েন্টাল আর্ট বলে এফএজি হাউসে একটা আছে, ওখানে আমি সপ্তাহে 3 দিন করে ক্লাস করতাম। মানে এই যে জীবনযুদ্ধটা চলেছে। আর গুরুদেবের ব্যাপারে আসতে গেলে কি হয়, আমরা যারা যারা অভিনয় করে অনেকে অমিতাভকে গুরু ভাবেন, কিন্তু অমিতাভকে তাকে চেনে না। তো কিছু লুকিয়ে থাকা মানুষ আছে যাদের কাজ দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি, তাদের কাজ দেখে শিখেছি। কিন্তু তাদের প্রত্যেকের সাথে যে সম্পর্ক আমার রয়েছে ভালো, তারা প্রত্যেকে ভালোবাসে, ভালোবাসাটা পেয়েছি, যেটা আমার কাছে আশীর্বাদ হিসাবে কাজ দেয়। যেমন শুরুতে বন্দনদাকে দেখেছি প্যান্ডেলের ডিজাইন করতে, দেখে শিখেছি কীভাবে করতে হয়। তাপসদা বলে এক দাদা আছে, যিনি আমাকে পার্সপেক্টিভ শিখিয়েছে। আজকে আমি একজন রিনাউন্ড ইন্টেরিয়র হিসাবে দাবি করি, সে ভালোবাসে। কিশোর দাস বলে একজন ছিলেন, আছেন এখনো, ধনঞ্জয় দা এরকম আছে, প্রদীপ দে আছে। এই পিকনিক গার্ডেনে এরকম গুণী মানুষ অনেক রয়েছে। তো তাদের থেকে দেখে তাদেরকে আমি গুরুদেব মানি। তারা আমাকে শিষ্য মানে কিনা সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আজও তাদেরকে আমি ভীষণ সম্মান করি এবং পাশাপাশি তারা প্রত্যেকে আমাকে ভীষণ ভালোবাসে। এই ভালোবাসাটা আছে বলেই আজকে এরকম কঠিন পরিস্থিতিতে আমরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি, কোনো কিছুই বাধা থামাতে পারছে না। এটাই একটা গল্প। তার মানে তুমি যেটা আমাদের বলতে চাইছো, মানে দর্শকদের যেটা বলতে চাইছো, যে হাতে কলমে যে শেখা বিষয়টা, সেটা তোমার কেউ হাতে কলমে শেখায়নি। না, এটা বেসিক্যালি হয় না। আজকে হলিউড বলিউড যে কোনো জায়গায় সব থেকে বড় যে আর্ট ডিরেক্টর আছেন, ওনারা কোনো আর্ট কলেজের নন। এবং এই সাহসটাই ওনারা আমাদের বলেছেন যে ইনি কেউ না। ধরো একটা, আমরা অনেকে কি করি, এই গভর্নমেন্ট আর্ট কলেজের ব্যাপার নিয়ে ভাবি। ছোট্ট একটা লাইন, গভর্নমেন্ট আর্ট কলেজ যখন তৈরি হলো তখন সেখানে কারা পড়াতেন? তারা কি ওরা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে এসেছিলেন? তো ওই সালে তৈরি হলো। তো তো এটা একটা প্রক্রিয়াকরণ, পরবর্তী সময় একটা সুন্দর আরও অনেক, এই যে আজকে আমার অনেক ছাত্র যাদেরকে আমি আঁকা শিখিয়েছি, আজকে অনেকেই ওখান থেকে পাশ করে কেউ বিড়লায়, কেউ রবীন্দ্রভারতীতে তারা পড়াচ্ছে। আমি তো আর্ট কলেজে ওই পরীক্ষা দিতে গেছিলাম আর নাম উঠেছিল, দেখতে গেছিলাম। এই 2 দিন আমার জীবনে আর্ট কলেজ যাওয়া। তা বলে কি আমার পরের জেনারেশন, যে আমার যে দুঃখ, আমার যে ক্ষোভ, যেটা আমি করতে পারিনি, সেটা কখনো ভাই বোনদের মধ্যে এটা ছড়িয়ে দিতে পেরেছি। এবং আরও ভাল লাগে যখন শুনেছি তাদের ছাত্রছাত্রীরা ও যখন পড়ায় তখন আমার নাম করে পড়ানো হয়, যে এরকম একজন আছেন, এই এই ব্যাপার। কারণ আগে এই দুর্গাপুজো যারা শিল্পী, আমরা যারা কাজ করতাম, তখন কিছু শিল্পী ছিলেন যারা আমাদেরকে খুব তাচ্ছিল্য করে দেখতেন, ওরা তো প্যান্ডেল করে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখানে যখন তারা দেখলেন এখান থেকে বেশ ইনকাম আছে, এখানে তো কাজ করলে বেশ বড় বড় পেপারে নাম বেরোয়, টিভিতে মুখ দেখা যায়, তখন তারাও একটু একটু করে প্যান্ডেল করতে চলে আসলেন ভুলে। এখন তারা স্বীকার করেন যে না, আমি সেটা বলেছিলাম, ভুল তো মানুষই করে। তো এই ধরনের বহু ঘটনা, বহু সাংবাদিক দাদা বন্ধু আছেন যারা সাপোর্ট করেছেন, না হলে হয়তো আজকে এই জায়গাটা পৌঁছতে পারতাম না। আমি সম্রাট চট্টোপাধ্যায়ের নাম বলবো, সে সবাই খুঁজে বের করতো যে কি করছে। তো অনেকে কার নাম বলবো, বহু লোক, আমি বললাম প্রথমেই যে আমার গুরুদেবের যদি আসন সাজাই অনেক বড় আসনের প্রয়োজন পড়বে, কিন্তু তারা আমাকে শিষ্য হিসেবে কতটা মেনে নেবেন সেটা নিয়ে আমার দ্বিধা আছে। আর একটা প্রশ্ন তোমার কাছে আসবো, সেটা হচ্ছে যে এই যে তোর থিম ভাবনা,
হঠাৎ করে তো থিম ভাবনা হয় না, একটা সময় ভাবতে ভাবতে প্রতি বছর বছর নতুন নতুন থিমের ভাবনা, এবং এক একজন শিল্পী 8 থেকে 10টি পুজো করে থাকে কখনো কখনো। তো এই 8-10টি থিম ভাবনা ভাবতে গিয়ে মানে সেই ভাবনাটা কিভাবে তৈরি হয়, বা এইবারের থিম এই হবে, এইবারের থিম এই হবে, সেটা কি আগেই মানে পুজো শেষ হওয়ার পরেই নতুন বছরের জন্য ভাবনা শুরু হয়? অ্যাকচুয়াল কার জীবনে ভাবনা কিভাবে আসে বলা কঠিন। আমার জীবনে কিভাবে আসে, দুটো জায়গা। এক হলো ঘুমের ঘরে আমি খুব ভাবি, ভাবনা আসে। আমার মাথার পাশে একটা খাতা রাখা থাকে প্রত্যেক দিনই, খাতা পেন। কখনো কখনো স্বপ্ন দেখি, ঘুম ভেঙে উঠে স্বপ্ন তো মূলক মুছে ফেলে, ওটা এঁকে রাখি। আর একটা জায়গা হলো যেখানটায় গেলে খুব নিজেকে স্বাধীন মনে হয়, সেটা হলো কোমট। পটি করতে বসে ওখানে একটা ভীষণ ভালোভাবে ভাবা যায়, কারণ দরজাটা বন্ধ থাকে, মায়ের আবদার, বউয়েরই, মেয়ের কিছু শুনতে হয় না। ওই জায়গাটা একদম নিজস্ব জায়গা। হয়তো বেডরুমটাকে আমার নিজের বলে দাবি করতে পারি, এটা মাস্টার বেডরুম, বাট না, বাথরুমটাই হলো আমার কাছে মাস্টার বেডরুম। ওখানে বসে বসে পুরো চিন্তা ভাবনাটা ভীষণ ভালো করা যায় আর কি। তারপরেও ন হলো কি হলো, এতক্ষণ কি করছো, হ্যাঁ এইবার বেরোচ্ছে আর কি, এইভাবেই। এবং আমার কাছে অন্তত এখনো 100 চিন্তা ভাবনা রেডি করা আছে। আমি এর আগেও বহু জায়গায় বলেছি, আমি চাই আমার মৃত্যুর জায়গাটাও কোনো পুজো মণ্ডপ হোক। কাজ করতে করতেই মৃত্যুবরণ করতে চাই। এবং এই মুহূর্তে আমার বয়স 46। কলকাতায় যারা পুরনো বহুদিন ধরে কাজ করতে আসছেন সবাই জানেন, এই মুহূর্তে আমি প্রবীণতম শিল্পী যারা কাজ করছেন এখনো। অনেকে আমাদের সিনিয়ররা অনেকে কাজ করছেন না, কেউ কেউ মারা গেছেন, 2-1 এবং জয়ন্তদা। এই জয়ন্তদার কাছে ভীষণ শিখতাম। জয়ন্তদা আমাকে বলতো, এই তো দুরন্ত স্ট্রোক। আমার ছবি আঁকার জয়ন্তদা খুব প্রশংসা করতেন। কিন্তু আমি, দেখ এগুলো কি বলছো তুমি, বলছে না তুই জানিস না, তুই কি টানলি দাগটা, আচ্ছা আচ্ছা আর্টিস্ট টানতে পারবে না। আমি স্কেচ করতাম খুব পুরনো কলকাতা, জয়ন্তদা খুব। তো এই যে মানুষ যখন বলছে যে তুই জানলি না তুই কি স্ট্রোক দিলি, তো ওইগুলোই আমার মনে হচ্ছে আমার কাছে সার্টিফিকেট। আমার দেয়ালে কোনো সেরকম সার্টিফিকেট লাগানো নেই। আর এই পুজো কমিটির যারা সম্পাদক বা অন্যান্য লোকজন যারা এই এরকম একটা মানে হয় না, একটা ল্যাংড়া ঘোড়ার মধ্যে টাকা লাগিয়েছিল বিশ্বাস করে, ভরসা করে। তো সেই এই দুটো জিনিস আমার কাছে জীবনে অনেক কিছু দেওয়ার চেষ্টা করছে। এবং আজকে আমি সুনীলনগরের মণ্ডপ একটা অন্যরকমভাবে মানে ওখানে দিয়েছি। আমি চ্যালেঞ্জ করতে পারি যে আমার যে সহ বন্ধুরা আছেন, আমাদের একমাত্রিক বলে একটা গ্রুপ আছে, প্রায় 100-র উপর সদস্য, হয়তো ওরম মণ্ডপ প্রত্যেকেই বানাতে পারবে, কিন্তু ওরম প্যান্ডেল করার যে মানসিকতা সেটা একজনেরও নেই। এই বিষয়টা থাকবো, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে, কারণ হচ্ছে সেটা হচ্ছে সুকুমার বাবুর কাছে। বলুন। যে কিছু কিছু ছোট পুজো বারবার করে দাবি করছে মন্ত্রীদের পুজো, নেতাদের পুজো। এই নেতা এবং মন্ত্রী বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এই পুজোর সঙ্গে সংশ্লিষ্ট হয়, যুক্ত হয়, ছোট পুজোগুলো মার খাচ্ছে। আপনার কি তাই মনে হচ্ছে? হ্যাঁ, এটা শুধু এই ইদানিংকালে এটা হচ্ছে না। এটা যদি আজকে আমরা আগের গভর্নমেন্টে যাই, আগের গভর্নমেন্ট মানে বামফ্রন্ট গভর্নমেন্টে যদি যাই, আপনাকে একটু থামিয়েই বলবো, বামফ্রন্ট গভর্নমেন্টের কথা আপনি বলছেন, বলুন। কিন্তু এই সরকার, বর্তমান সরকার, পুজো উদ্যোক্তাদের প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক টাকা রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর পুজো প্যান্ডেলগুলোকে দিচ্ছে। তারপরও আপনি বলছেন যে রাজনৈতিক ব্যক্তিত্ব বা নেতা মন্ত্রীর আশায় ছোট পুজোগুলো মার খাচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেখানে কিন্তু একটা অনুদান দিচ্ছে। হ্যাঁ, রাজ্য সরকার দিচ্ছে। এবার আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, আগেকার গভর্নমেন্টের কেউ হয়তো ডাইরেক্ট হয়তো অনেক পুজোয় থাকতেন না, কিন্তু ইনডাইরেক্ট একটা সাপোর্ট করতেন বা অন্যান্য সোর্স যা আছেন করতেন। এবার এখানকার গভর্নমেন্ট, এখনকার বর্তমান গভর্নমেন্টের অধিকাংশ নেতা মন্ত্রীদের নিজস্ব তার পুজো আছে, বিগ বিগ বাজেটের পুজো রয়েছে। এবার ধরুন কিছু
সুনামের জন্য পুরস্কারের ব্যাপার আছে, তারপর ধরুন আপনাদের মতন মিডিয়াদের কভারেজ বা আপনাদের মতন মিডিয়াদের যে প্রাইজগুলো রয়েছে সেগুলোর টানাটানি করছে। এবার সেখানে দাঁড়িয়ে অন্য কর্পোরেট সেক্টর যদি দেখে, আমি আমার ক্লাব দিয়েই বলবো, অন্য ক্লাবের কাউকে নাম বলবো না, যে পূর্বাচল শক্তি সংঘ তো একটাও বা দুটো প্রাইজও পেলো না, একটা মাত্র কোন একটা প্রাইজ পেলো, সব প্রাইজ চলে গেল অমুক নেতা মন্ত্রীর কাছে, অমুক নেতা মন্ত্রীর কাছে, অমুক নেতা মন্ত্রীর কাছে। ন্যাচারালি তখন ওই কর্পোরেটগুলো চলে যাবে বড় পুজোগুলোর মধ্যে। উনি অতগুলো টাকা আমাদের দেবেন কেন? চলে যাবে XYZ এর কাছে। আমরা ন্যাচারালি সেখানটায় দাঁড়িয়ে মার খাচ্ছি, আর্থিক সংকটে পড়ছি, নেতামন্ত্রীদের জন্য সংকটে পড়ছি। নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আমি রাজ্য সরকারকে অবশ্যই অবশ্যই লাখো লাখো ধন্যবাদ জানাবো যে আমাদের মতন ক্লাবগুলোর পাশে 50,000 টাকা করে দিচ্ছেন, এবং মানে অলরেডি আমরা পেয়ে গেছি। তা সেই জায়গায় অবশ্যই গভর্নমেন্টকে আমরা মানে করছি। মানে আমরা থাকবো। আপনার সোমনাথের কাছে একটা সর্বশেষ প্রশ্নে আসবো, যে এই রাজনৈতিক নেতৃত্ব এবং নেতাদের আশায় খুব সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে একটু উত্তর চাইব, যে এই রাজনৈতিক নেতা এবং নেত্রী বা মন্ত্রীর আশায় সত্যি কি পুজো উদ্যোক্তারা উপকৃত হচ্ছেন? এটা খুব, প্রশ্নটা কি বলবো, খুব কঠিন প্রশ্ন, বাজে প্রশ্ন। কারণ বহু লোকেরই নিজস্ব একটা করে পুজো আছে, আর একটা প্রবাদ আছে, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির স্বভাব। আর প্রত্যেক মানুষই তো মানুষ, তারপরে তিনি মন্ত্রী, তিনি নেতা, প্রত্যেক একটা তো সমান না। বহু মন্ত্রী আছেন, আমি নাম না বলবো, যারা সুন্দর খুব ভদ্রভাবে পুজো করেন, তাদের কোনো দাবি থাকে না, তাদের কোনো করা চিঠি যায় না। আবার কিছু কিছু কর্পোরেট আছে, তাদের খুশি করার জন্য হয়তো অমুক দাদাকে 100 পিস হোর্ডিং দিয়ে তার পরের মাসে বলছে আমার ছেলেকে একটু ভর্তি করে দিন না। এই অদ্ভুত অঙ্ক চলে সারা বছর। এই অঙ্কতে কি হয়, ওই যে বলে না, কে কে লড়াই করে আর উলু খোগরার প্রাণ যায়, একটা কথা আছে। তো যারা এই মধ্যবিত্ত পুজো, যারা কিনা আগে 20 থেকে 30 লাখের পুজো করতো, এখন সেগুলো 6 লাখে নেমে এসছে। এই পুজোগুলো ভীষণভাবে ক্ষতি হচ্ছে, কারণ তারা না পারছে এই একটা ব্যাপারটা ওই জায়গায় নিয়ে যেতে, কারণ তাদের হাতে কোনো বড় মন্ত্রী নেই। এবং এটা এইভাবে হচ্ছে, আর যারা প্রাইজ দেয় তারা ভয় পায়, কোনো একটা চ্যানেল তাকে প্রাইজ দিতেই হয়, নাহলে চ্যানেলটাই ওখানে থাকবে না। এই হুমকিও থাকে, বহু নেতা তো হুমকিও দেন যে তুমি এটা না দিলে কিন্তু তোমাকে ওখানে ট্রান্সফার করে দেবো হয়তো। তো ভয়ে মানুষ জানে, পুজোর ওভারঅল যে ব্যাপারটা আমার মনে হয় অনেক স্মুথ হওয়া উচিত, হ্যাঁ, সেটা নষ্ট হয়ে গেছে একেবারেই। সোমনাথ, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই আজকের আমাদের স্টুডিওতে আসার জন্য, এই আলোচনার জন্য, এবং সুকুমার বাবুকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ ঘড়ির কাঁটা বলছে আমাদের এবার এই আলোচনা শেষ করতে হবে, এবং এই আলোচনা শেষ করার নয় কারণ হচ্ছে দুর্গাপুজো নস্টালজিয়া। দুর্গাপূজা মানুষের, এই বাঙালির মনে একটা আনন্দের সময়, উৎসবের সময়। এই সময়ের এই প্রেক্ষাপট যে দুজন মানুষকে আজকের আমরা পেয়েছিলাম, তাতে এত সংক্ষেপে আলোচনা শেষ করা যায় না, কিন্তু ওই যে শেষ করতেই হবে। অসংখ্য ধন্যবাদ দুজনকেই। আবারও দেখতে থাকুন ওঙ্কার